মুক্তা, কি হচ্ছে এসব? এতদিন পরে দেশে এসে আমি এসব দেখবো কখনো কল্পনা করিনি। বন্ধু, তুই ভুল ভাবছিস। অনেক সময় চোখের দেখাও ভুল হয়। তুমি জানো, আমি তোমাকে প্রত্যেকটা দিন ফলো করতাম। তোমার সাথে কথা বলার একা তৃষ্ণা বুকে নিয়ে সারাক্ষণ তোমার কিছু নিতাম। যাও তো, বখাটেদের মতো মেয়েদের পিছু নেওয়া ছেলে। আচ্ছা, এখন বুঝি আর সেই তৃষ্ণা কাজ করে না? কোনো সন্দেহ আছে আপনার ম্যাডাম? তাছাড়া তখন যদি আপনার পিছু না নিতাম তাহলে আজকে আপনার পাশে বসে থাকতে পারতাম? সে তুমি আমাকে বখাটে বলো আর যাই বলো, আমার উদ্দেশ্য কিন্তু আমি পূরণ করেছি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা শুনি? তুমি অনুমান করো তো। ভালো লাগে না কিন্তু, শুধু হেয়ালি করে। থাক, হয়েছে, আর রাগ করতে হবে না। আমি ভাবছি তোমার আর আমার ব্যাপারটা আমার বাবাকে বলবো। তারপরে তোমার আর আমার এভাবে রাস্তায় দেখা করতে হবে না, একবারে বাড়িতে যেই দেখা করবো। তুমি এখানেও মজা করছো? দূর, কি যে বলো, মজা কেন করব? আচ্ছা তুমি বলো তো, এখানে আমার ভুলটা কোথায়? হয়েছে, থাক। সময়ের দিকে খেয়াল আছে তোমার? এই যা, তোমাকে তো অনেক লেট করে দিলাম। এখন তো তাহলে আমার মহারানীকে বিদায় দিতেই হবে। আচ্ছা, আমি তাহলে উঠছি। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে দেবো। আরে না না, তার আর দরকার হবে না। তুমি নিজের খেয়াল রেখো, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাচ্ছি। না না, কোনোভাবেই এই কাজটা হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক তুমি ফাইলটা রেডি করে আমার কাছে পাঠিয়ে দাও। বাবা, হ্যাঁ, আমি এখন রাখছি, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করো। আচ্ছা, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, তোমার কাছে একটা কথা বলতে এসেছিলাম। যা বলতে এসেছো বলে ফেলো, এত ভয় পাওয়ার কি আছে? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। আসলে বাবা, আমি বলতে চাইছিলাম যে যা বলতে এসেছো বলে ফেলো না। আমার ছেলেটার নাকি এত ভয়? না, এটা তো মানতে পারলাম না। বাবা, একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, তুমি যদি একটু দেখতে। তাহলে এই কথা, এর জন্যই এত ভয় পাচ্ছি রে? নো টেনশন মাই ডিয়ার সান, তুমি শুধু ওর ঠিকানাটা আমাকে দাও, আমি আজই ওর সম্পর্কে খোঁজ খবর নেব। ঠিক আছে বাবা। পাগল একটা। দীপ্ত, দীপ্ত, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো। তুমি যে মেয়ের কথা বলেছিলে, আমি চাই না তুমি ওই মেয়ের সঙ্গে সম্পর্কে আর সামনে আগাও। মানে কি বাবা, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুক্তার কথা যখন তোমাকে প্রথমবার বলেছিলাম, তুমি তো হাসি মুখে কথা বলেছিলে, তাহলে হঠাৎ এমন ভাবে কথা বলছো? ওই মেয়ের সম্পর্কে আমার খোঁজ নেওয়ার আগে আশা করি তুমি ওর পরিবার সম্পর্কে সবকিছুই জানতে। আচ্ছা, একটা বার ভেবে দেখো তো, আমাদের স্ট্যাটাসের সঙ্গে কি ওদের যায়? এ কেমন কথা বলছো বাবা? বিয়ের পরে তো আমাদের বাড়িতে এসে থাকবে, আমার তো আর ওদের বাড়িতে গিয়ে থাকতে হবে না। তাহলে ওর স্ট্যাটাস, পারিবারিক অবস্থা, এগুলো দিয়ে আমরা কি করবো? তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করছো। দেখো, সমাজে আমাদের একটা মান সম্মান আছে। তুমি কি চাও আমার এতদিনের অর্জিত সেই সম্মান ধোলায় মিশে যাক? বাবা, মান সম্মান কি এতটাই ঠুনকো যে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আনলেই সেটা নষ্ট হয়ে যাবে? যদি সেরকমটা হয়, আমি চাই না সেই সস্তা মান সম্মান। আমি তাকে কথা দিয়েছি, এসব মান সম্মানের থেকে আমার কথার মূল্য অনেক বেশি। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যেও না, আমি কিন্তু তোমার বাবা। ভুলে যায়নি বাবা, আর সেই জন্যই ধৈর্য সহকারে তোমার কথাগুলো শুনছি। এত বড় সাহস! তুমি আমাকে ধৈর্য দেখাচ্ছ? একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমাকে অপমান করছো। তুমি ভুল ভাবছো বাবা, আমি তোমাকে অপমান করতে চাইছি না। আমি শুধু তাকেই আপন করে নিতে চাইছি যাকে আমি ভালোবেসেছি। কখনোই না, আমি বেঁচে থাকতে এমনটা আমি কখনোই হতে দেবো না। তাহলে তো বাবা, আমার নিজের পথ আমাকে বেছে নিতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও। এসব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমাকে দুর্বল করতে চাইছো? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? না বাবা, তোমাকে দুর্বল করার কোনো উদ্দেশ্য আমার নেই। তবে যে বাড়িতে আমার ভালোবাসার ঠাঁই নেই, সেই বাড়িতে আমার অস্তিত্ব বর্তমান থাকুক, সেটা আমি চাই না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। নেব খারাম, আমি তোকে তেজ্য পুত্র করলাম। তাহলে তো বাবা আর কোনো বাঁধনই থাকলো না, তুমি আমার পথ খুলে দিলে। নিজের খেয়াল রেখো।
তুমি এসেছো? আমি জানতাম আমি ডাকলে তুমি না আসি থাকতে পারবে না। খুব বেশি দিনের পরিচয় না আমাদের। কখনো কি এমন হয়েছে আমি তোমাকে এড়িয়ে চলেছি? আর তাছাড়া আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু, সেখানে আমি তোমার ডাক না শুনে পারি? জানি না আমি তোমাকে ভালো রাখতে পারবো কিনা, কিন্তু তুমি যদি আমার এই হাতটা ধরো তাহলে আমি সব পরিস্থিতি সামলে নেব। চলো যাই। চলো। মুক্তা, এতগুলো বছর হয়ে গেল, জানি না তোমাকে মনের মতো রাখতে পেরেছি কিনা, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আজ তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু কি করব বলো? সবকিছুই উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি, তিনি যা ভালো বুঝবে তাই করবে। তুমি শুধু নিজের খেয়াল রেখো, মনে রাখবে তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আরে আপনি কোনো চিন্তা করবেন না তো ভাবি, দীপ্তর অবর্তমানে আমি তো থাকবো, আর তাছাড়া আপনিও আমার আপনজন, আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা? মনে রাখিস ভাই, তুই আমার শেষ ভরসা। পরিবার পরিজন ছেড়ে চলে যাচ্ছি বিদেশে, আমি যখন থাকবো না আমার অবর্তমানে তুই ওকে দেখে রাখিস। মুক্তা, আমি আসি, নিজের খেয়াল রেখো। চল ভাই। বলছিলাম কি, আমরা যেটা করছি এটা কি ঠিক করছি? আরে ধুর, ভুলই বা কি করছি? শোনো, দীপ্ত যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে দেশে বসে কোনো একটা কাজ করতো, এভাবে তোমাকে ছেড়ে বছরের পর বছর বিদেশে গিয়ে থাকতো না। তা অবশ্য ভুল বলনি, তবে যদি ও এসব কখনো জানতে পারে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, নো টেনশন, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আচ্ছা শোনো, আমি এখন আসি। মুক্তা, কি হচ্ছে এসব? এতদিন পরে দেশে এসে আমি এসব দেখবো কখনো কল্পনা করিনি। বন্ধু, তুই ভুল ভাবছিস, অনেক সময় চোখের দেখাও ভুল হয়। হ্যাঁ, আমি জানি অনেক সময় চোখের দেখা ভুল হয়, কিন্তু এবার আর আমার কোনো ভুল হচ্ছে না। তুমি একটু শান্ত হও, আমার চোখে ময়লা পড়েছিল, ও তাই একটু দেখছিল। তাই নাকি? আমার বন্ধু তাহলে তোমার এত খেয়াল রাখছে? আমারই ভুল ছিল, আমি যাই। মানে এই মাত্রই তো ফিরলে তুমি, এখন আবার কোথায় যাবে? মুক্তা, তুমি ওকে আটকাও না। বাহ, মুক্তা, ভাবি থেকে একবারে মুক্তা হয়ে গেল। আমি সবকিছু বুঝতে পেরেছি, আমার কাছে সবই একদম ক্লিয়ার। আমার মনে হচ্ছে আমি বিদেশ থেকে কেন আসতে গেলাম। বিদেশ থেকে আসাটাই আমার জন্য বড় ভুল। আমি ভেবেছিলাম আমি হঠাৎ করে বিদেশ থেকে এসে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু আমি যে নিজে সারপ্রাইজড হয়ে যাব বুঝতে পারিনি। অবশ্য আমি বিদেশ থেকে যদি না আসতাম তোমাদের এই কুৎসিত চেহারা দুটো দেখতে পারতাম না। আরে তোকে আমি নিজের ভাই ভেবেছিলাম, তুই কি করেছিস? তুই বিশ্বাসের বুকে ছুরি মেরে দিয়েছিস। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না, তোকে আজকেই তালাক দেব, এখনই। না না দীপ্ত, আমাদেরকে ছেড়ে দিন। এই চুপ, একদম চুপ। বেশি কথা আমার একদম পছন্দ না। এখান থেকে এক পাও নড়লে না দুটোকেই সালা গুলি করে শেষ করে দেবো।
ভাই ওদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেব? ছাড়তে পারি একটা শর্তে। দুটোকে ছাড়াতে 2 লাখ টাকা লাগবে। কিন্তু আমার কাছে তো মাত্র 1 লক্ষ টাকা আছে। ঠিক আছে, 1 লাখ টাকায় একজনকে পাবি। এখন তুই পছন্দ কর কোনটাকে ছাড়াবি। ভাই তুই ভাবিকে নিয়ে চলে যা, আমার কথা চিন্তা করিস না, তুই যা। আমি তোমার সাথে এত কিছু করেছি, তারপরে তুমি আমাদেরকে ছাড়াতে এসেছো? কারণ আমি একদিনের জন্য হলেও তোমাকে ভালোবেসেছিলাম। আর তোকে আমি বন্ধু না, নিজের ভাই ভেবেছিলাম। আমি তো তোদের মতো বেইমান না, তাই তোদের বিপদ দেখে আমি থাকতে পারিনি। আমি জানি তোদের সাথে হয়তো কোনোদিন সম্পর্ক থাকবে না আমার, কিন্তু তারপরেও আমি চাই তোরা ভালো থাক। ভাই ওদেরকে ছেড়ে দাও। এই এত কথা বাদ দে। এখন 1 লাখ টাকায় এই দুটোকেই ছাড়তে পারি, তবে একটা কন্ডিশন, তোকে আমার কাছে বন্দি থাকতে হবে। ঠিক আছে। এই সিয়াম, বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি এখান থেকে গিয়ে তোকে ছাড়ানোর ব্যবস্থা করব। চলো। যাক, আপদটা তাহলে বিদায় হয়েছে। ও কিন্তু ডিভোর্স লেটার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো সাইন করে দাও। ও ফিরে এসে যখন দেখবে যে তুমি ডিভোর্স লেটার সাইন করে দিয়েছো, তখন তো আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। তাহলে আমরা বিয়েটা কবে করছি? হ্যাঁ, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করব বলো? আমাদের মাঝে যে বাধাগুলো ছিল সেগুলো তো কবেই মিটে গেছে, তাহলে আর দেরি কিসে? এতদিন তো শুধু ওই দিনটারই অপেক্ষা করেছি। সব বাধা শেষ হয়ে যাবে, শেষে থাকবে শুধু তুমি আর আমি। কিন্তু আমি ভাবছি একটু অন্য কথা। কি ভাবছো? তুমি তো জানো আমি যে জবটা করি তার স্যালারি খুব একটা ভালো না। এই একটা জব দিয়ে সংসার চালানো আসলে খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি যদি একটা জব করো তাহলে তো দুজনের ইনকাম দিয়ে সংসারটা খুব ভালোভাবে চলবে। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছো, কিন্তু কি করব বলো তো? ওই যে ইকো গার্ডেন রিসোর্টটা আছে না, ওইখানে একটা সার্কুলার দেখেছিলাম, তুমি ওইখানে একটা ট্রাই করো না, আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। আমি তো পড়ালেখাটাও শেষ করেছি, আশা করি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তারপরে আমরা বিয়েটা করে নেব। এক্সকিউজ মি, আজকে এখানে একটা ইন্টারভিউর কথা ছিল, আপনি কি বলতে পারবেন যে রুমটা কোন দিকে? তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানেও আমাদের পিছু পিছু চলে এসেছো? তুমি এখানে কি করছো আর আমি এখানে চলে এসেছি মানে? এই যে কিছু না বোঝার ভানটা করে কি লাভ হচ্ছে? আমাদের ভিতরে যা ছিল তা তো সবকিছুই অনেক আগে শেষ হয়ে গেছে, তাহলে এখন আমার পিছু নিয়ে কি লাভ? স্ট্রেঞ্জ, আমি আমার জায়গাতে দাঁড়িয়ে আছি, উপরন্তু তুমি উড়ে এসে জুড়ে বসে আমার উপরে ফালতু কথা বলছো। দেখো, অতীত নিয়ে আমার কোনো টান অথবা আগ্রহ কোনো কিছুই নেই। আমার জীবনটা শেষ করে দিয়ে, আমার সংসারটা ভেঙে দিয়ে এখনো তোমার শান্তি হয়নি? এখন কি আমার ক্যারিয়ারটা নষ্ট করতে এসেছিস? এই মেয়ে, তুমি কে? আর আমার হাত ধরলে কোন সাহসে?
হাউ ডেয়ার ইউ টু টাচ হিম? আপনি কে? আমি ওর ফিয়ন্সে। আপনার সাহস কি করে হয় এত লোকের মাঝখানে একজন পরপুরুষের গায়ে হাত তোলার? মানে কি? আমি দীপ্তর ওয়াইফ, এখানে গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? এক্স ওয়াইফ মানে সাবেক স্ত্রী। তুমি আমার স্ত্রী ছিলে, বাট এখন আর নেই। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? যদি ভুলে যাও তাহলে আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে তোমার তো আর কোনো কিছু করে খাওয়ার অবস্থা ছিল না। আর তাছাড়া বিদেশ থেকে যে টাকা এনেছিলে তার সবই তো মুক্তিপণ হিসাবে দিয়ে দিয়েছো। তাহলে এখন এভাবে? তার মানে তুমি আমার সফলতার কাহিনী শুনতে চাও, রাইট? ঠিক আছে, শোনো তাহলে। আমি কখনোই গরিব ছিলাম না। আমার বাবা অত্যন্ত ধনী একজন মানুষ। আমি আমার পরিবারের অমতে তোমাকে বিয়ে করি। আমার বাবা আমার সম্পর্ক মেনে নেন, যে জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তোমার হাত ধরে। আর তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিলে। কিন্তু তুমি কি ভেবেছো আমি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো না? আমার বাবা কোনোদিন আমাকে ক্ষমা করবে না? সন্তান তো কতদিন রাগ করে থাকবে? তাছাড়া তোমার সাথে একজনের ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই, ঐশী, আমার উড বি ওয়াইফ। আমি তাকে ভালোবাসি। জানো কেন? তোমার মতো ভালো সময় আমার পাশে ছিল না, আমার খারাপ সময় আমাকে সঙ্গ দিয়েছে, আমার ভাগ্য পরিবর্তনের পথে সাথী হয়েছে। তাই আমি সারাটা জীবন তার সাথেই কাটাবো। এই মানুষটির প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, যে সুখে দুঃখে আমার পাশে থেকেছে। বাই দ্য ওয়ে, আমি চাই না এখানে কাজের ব্যাপার ব্যতীত অন্য কোনো ব্যাপারে কথা হোক। আমি এখানে একটা ছোটখাটো চাকরির জন্য এসেছি। আসলে আমার একটা চাকরি খুবই প্রয়োজন। দীপ্ত, আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো। আমি আর কখনো তোমাকে নিরাশ করব না। চাপ নিও না, আর এমন কিছু ভেবো না যে এখন তোমার অনুরোধে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে। সেটা মানছি, তবে আমি এখানে এসেছি একটা কাজের জন্য। ব্যক্তিগত কোনো ইস্যু কাজের জায়গায় না টানাটাই ভালো। এত তেজ ভালো না। শোনো, আমি খুব কাছের মানুষকে খুব কাছ থেকে চিনি, সুতরাং তার অপকর্মের ব্যাপারেও সব কিছু জানি। আমি কোনো ব্যক্তিগত বিষয় এখানে টানছি না। আমি চাইলে এখানে তোমার সাথে বাজে ব্যবহার করতে পারি, বাট করবো না। কেন জানো? কারণ আমি একদিনের জন্য হলেও তোমাকে ভালোবাসতাম। আমাদের এই সম্পর্কের ভাঙনের পেছনের সম্পূর্ণ দোষ আমি তোমাকে দেব না। আমার সাথে প্রতারণা করা হয়েছে, আর এই ভাঙনের পেছনে যে প্রতারক সেটা তুমি না, অন্য কেউ। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো বন্দি ছিলে, তাহলে ছাড়া পেলে কিভাবে? আমি আটকা থাকা অবস্থায় কিডন্যাপারের সাথে আমার কথা হয়। তোমরা আমার সাথে যে গেমটা খেলেছো তার থেকে বড় গেম আমি তোমাদের সাথে খেলেছি। ভাই, একটা কথা বলবো? কি কথা বল? ওরা তোমাকে কত টাকা দিয়েছে? সেটা জানা তুই কি করবি? 2 লাখ টাকা দিয়েছে। আমি তোমাকে 3 লক্ষ দেব। হ্যাঁ, সত্যি? দে। আমাকে এখনই ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দে। এক লাখ, 2 লাখ, আর আগে 1 লাখ দিয়েছি। ঠিক আছে, যা। ডাবল বোনাস। কিন্তু আমার খুব কাছের একজন মানুষ, আমার বন্ধু, যাকে একসময় আমি ভাই ভাবতাম, তাই তাকে আমি কিছু বলিনি, তাকে ক্ষমা করে দিয়েছি। কারণ আমি তার মতো এতটা নীচ না। সব যেহেতু জানতে পেরেছো, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে শুধরে নেব। আগেই বলেছি, ইটস টু লেট। আমি আর অতীতে ফিরতে চাই না, কারণ আমার জীবনে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় জানো? লোভীদেরকে টাকা দিয়ে, অহংকারীদেরকে প্রশংসা করে, বোকাদেরকে ইচ্ছা মতো খাটিয়ে, জ্ঞানীদেরকে সত্য বলার মাধ্যমে, নিঃসঙ্গদের সঙ্গ দিয়ে, আর ক্ষুধার্তকে খাবার দিয়ে, মূর্খদের একটা জ্ঞান দিয়ে, শিশুদের একটা খেলনা দিয়ে, আর শাশুড়িকে মিষ্টি কথা দিয়ে, বন্ধুর বিশ্বাস অর্জন করে, আর প্রেমিককে বিশ্বস্ততা দেখিয়ে। ঠিক এভাবেই তোমরা আমাকে নিয়ন্ত্রণ করেছো।
হ্যাঁ, দুঃখ লাগছে, কারণ একসময় তোমাকে আমি ভালোবেসেছিলাম। কিন্তু কথাই আছে না, দুঃখ গিলে ফেলা মানুষের ভাতের ক্ষুধা লাগে না। আমি তোমাদের মুখ আর কোনোদিন দেখতে চাই না। চলো। বলছিলাম কি, আমি তো এখানে ইন্টারভিউর জন্য এসেছি, আপনি একটু বলবেন যে স্যারের রুমটা কোথায়? যার কোম্পানিতে চাকরির জন্য এসেছেন তাকে চেনেন না? মানে উনি দীপ্ত চৌধুরী, এই রিসোর্টের মালিক।